নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। ভালোই হলো, সব মিলিয়ে একটা এমন পরিস্থিতি, যে পরিস্থিতিতে বলা যেতে পারে যে বাংলাদেশে 1 বছর পূর্ণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি আনন্দ তার কারণ ইতিহাসে নাম তুলতে পেরেছেন। তার প্রিয় বন্ধু যারা রয়েছেন, পাকিস্তান, তারপর হচ্ছে আমেরিকা, ডিপ স্টেট, সবাই শর্ত তিনি পূরণ করতে পেরেছেন। বাংলাদেশের মানুষের কি যায় এলো বা গেল, জুলাই সনদের নামে যা হলো, এবং হচ্ছে বলা হলো এটা সাংবিধানিক স্বীকৃতি পাবে, কিন্তু কিভাবে পাবে? সংবিধানকে চেঞ্জ করবে কারা? একটা যে প্রভিশন, তাতে নতুন সংসদ করতেই হবে। তাই ভোটের ঘোষণাটা শেষমেশ তিনি দিয়ে দিলেন। ফেব্রুয়ারিতে ভোট হবে। মোটামুটি একটা আপাতভাবে বাংলাদেশে এই সমাপতন ঘটল। কিন্তু এই 1 বছরের মধ্যে বাংলাদেশ যে পাকিস্তানের কবজায় চলে গেল, তার বিলক্ষণ হচ্ছে একটা আভাস আমরা পেলাম। কিভাবে পেলাম? যে পাকিস্তানের যিনি আইএসপিআর অর্থাৎ যে মিলিটারি রয়েছে, এবং সেখানকার যিনি মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী, তার বক্তব্য হচ্ছে ভারত সম্পর্কে তার অবস্থান 16 এপ্রিল স্পষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান আসিম মুনির, এবং ভবিষ্যতে সামরিক সংঘাত বাঁধলে ভারতের গভীরে ঢুকে আঘাত করবে পাকিস্তান। সরাসরিভাবে ভারতের গভীরে ঢুকে আঘাত করবে। এবার ভারতকে পূর্ব প্রান্ত থেকে আঘাত আনতে শুরু করবে পাকিস্তান। ভাবুন তো, পূর্ব প্রান্তটা কোথায়? ভারতের পূর্ব প্রান্ত তো অবশ্যই বাংলাদেশ। ওদের বুঝতে হবে যে কোনো দিক দিয়েই আঘাত আসতে পারে। পশ্চিম দিক থেকে আঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা ধোপে টেকেনি। লাহোর থেকে শুরু করে সব জায়গায় সে ক্ষতচিহ্ন বুকে ধরে রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এটা ঠিক কথা। কিন্তু পূর্ব প্রান্তের ব্যাপারে, অর্থাৎ বাংলাদেশের বৈদেশিক নীতি বা ওখানকার ভূমি থেকে কী হবে, এটা এখন পাকিস্তান ঠিক করে দিচ্ছে। একটা দেশের বৈদেশিক নীতি যদি কোনো একটি দেশ তৈরি করে, তাহলে তার সার্বভৌমত্ব বা স্বাধীনতা কোথায়, এই প্রশ্ন থাকবে। শেখ হাসিনা ক্ষমতার থেকে চলে যাবার পর তার সেই ঐতিহাসিক উক্তি যে সেন্ট মার্টিন দিতে চাইনি বলে আমাকে সরে যেতে হলো, সব কথা ছিল তার। ফলে অনেকবার হচ্ছে জুলাইয়ের তথাকথিত যারা বিপ্লবী, তারা বারবার বলেছিলেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, সুতরাং তাদের জন্য ধোলাই এবং হত্যা, গুম সবই তাদের জন্য নির্ধারিত ছিল। তার কারণ এই ক্ষেত্রে কী বা চাইতে পারে? সব কথা তো সেটাই দাঁড়ালো। তার 1 বছর পূর্তির ঠিক একদিন আগে যখন আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তানের যিনি সামরিক প্রধান, যে এবার সংঘাত বাঁধলে, তো সংঘাতের পরিস্থিতি পায়েলগাঁওর মতো আবারও তৈরি করতে তারা পারে। এবং ভারতও তাদের স্পষ্ট অবস্থান আগেই জানিয়ে রেখেছিল যে ভারতে কোনো জঙ্গি সন্ত্রাসবাদী আক্রমণ হলে সেটাকে যুদ্ধ হিসাবেই দেখা হবে। ফলে ভারতের গভীরে আঘাত আনবে সেটা পূর্ব প্রান্ত থেকে। এইভাবে বাংলাদেশের ভূমি আজ আন্তর্জাতিক খেলোয়াড়দের এক বদ্ধভূমিতে গিয়ে পরিণত করলেন এই জুলাইয়ের বিপ্লবীরা এবং তাদের মহানায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যদি এইভাবে ধরি ব্যাপারটা, এবং ভারতের যিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিলেন ভারত গোটা এই বিষয়টার উপর গভীর নজরদারি করছে। গভীর নজরদারির কথা বিদেশমন্ত্রী যদি বলেন, গভীর নজরদারির কথা, তাহলে বুঝে দেখুন সে নজরদারির কি হতে পারে বা কী হতে পারে, এই সম্পর্কেও আপনাদের কাছে সম্যকভাবে আজ খোলাখুলিভাবে স্পষ্ট করে দেবো। তাই আজকের এপিসোড অবশ্যই আপনারা শুনবেন। এবং আপনাদের কাছে বলে রাখি, আজকে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের যে প্রদেশের মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়, তাকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় দল, এবং তার যে প্রদেশের মুখপাত্র পশ্চিমবঙ্গ প্রদেশ পার্থ মুখোপাধ্যায় রয়েছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নান আদার দেন জ্যোতি চ্যাটার্জি, তার কারণ এই বিষয়ে বারবার মানে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে বাংলাদেশ বা এই সম্পর্কিত বিষয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে বারবার আপনাদের কাছে তুলে ধরেছে। এবং বাংলাদেশ থেকে যোগদান করছেন সোলাইমান হোসেন, তিনি ছাত্রলীগ নেতা, তিনি যোগদান করবেন। এবং আমি এই বিষয়টায় যাব।
কোথাও আমি প্রথমে একটু আমি আজকে পার্থ মুখোপাধ্যায়কে দিয়েই শুরু করব। পূর্ব প্রান্ত থেকে আক্রমণ হানবে হচ্ছে যদি সংঘাতের পরিস্থিতি, পাকিস্তানের সাথে সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার প্রয়োজন হয় না, কোনো না কোনোভাবে জঙ্গি বা বিভিন্ন মদত দিলেই ওটা হয়, এবং সেক্ষেত্রে পূর্ব প্রান্তকে ব্যবহার মানে পূর্ব প্রান্ত থেকে হবে, পশ্চিম প্রান্ত থেকে হবে না সে সম্ভাবনা উড়িয়ে দেয়নি, তবে পূর্ব প্রান্ত থেকে নিশ্চিত করে দিয়েছে, বলেই দিয়েছে। এটা মানে ডক্টর ইউনূসের উপহার বাংলাদেশবাসীর কাছে বলা যেতে পারে। তার ভূমি, বাংলাদেশের যে ভূমি, যেটাকে মুক্ত করার জন্য যে ঐতিহাসিক বীরত্বপূর্ণ সংগ্রামকে 1 বছরের মধ্যেই সেটাকে ইতিহাসের পটটাকে পরিবর্তন করে দিয়ে তিনি বাংলাদেশে মানুষকে মানে এই উপহারটা দিলেন যে পাকিস্তান, পেয়ারে পাকিস্তান সেখান থেকে ব্যবহার করতে পারে। এটাকে এইভাবে দেখব না, কোথাও একটা জায়গা থেকে ভারতের রাষ্ট্রে, কোথাও একটা জায়গা থেকে তার সিদ্ধান্তের কোথাও একটা জায়গায় কোনো একটা পরিবর্তনের প্রক্রিয়ায় এটা একটা সিদ্ধান্ত যেটা হয়তো হবারও ছিল। কিভাবে আপনি এটাকে ব্যাখ্যা দেবেন? শুভ সন্ধ্যা। দেখুন, আপনি তো পাকিস্তানের নামটা করলেন। এখন পাকিস্তান মানেই হচ্ছে যে তার সঙ্গে একটা অলিখিত বা প্রক্সি যুদ্ধ সবসময়ই চলছে। সে যুদ্ধ হোক না হোক, গোলাগুলি চলুক না চলুক। এখন ঘটনা হচ্ছে, দেখুন, যেমন সোভিয়েত রাশিয়াটাকে যেমন বলা হয় যে ডিফেন্ডার্স প্যারাডাইস যদি কোনো যুদ্ধের ক্ষেত্রে হয়, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে হারানো, মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা আজকের রাশিয়াকে যুদ্ধে হারানোর পৃথিবীর যে কোনো শক্তির পক্ষে একটা অসম্ভব ব্যাপার। ঠিক তেমনই বাংলাদেশটাকেও বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইস। কেন বাংলাদেশে এত নদী নালা এবং তার এত বৈচিত্র্য আছে যে একটা ডিফেন্ডার্স প্যারাডাইস বলে বাংলাদেশকে। বাংলাদেশে যুদ্ধ করা খুব শক্ত। এই জন্য আপনার মনে থাকবে 1971 সালে যখন ইন্দিরা গান্ধী প্রথম যুদ্ধটা করতে চেয়েছিলেন, জেনারেল শ্যাম ম্যানেকশ তিনি 6 মাস সময় নিয়েছিলেন যে আমাদের আগে সমস্ত রুট ফুট সব কিছু আমরা আগে থেকে জানতে হবে, তারপর আমরা যুদ্ধ করব। কিন্তু সব জেনে যখন ভারত যুদ্ধে নামলো 13 দিন মাত্র সময় নিয়েছিল। তো তাই আজকে বাংলাদেশে মানে যেটা পাকিস্তান মনে করছে যে ডিফেন্ডার্স প্যারাডাইসটাকে তারা ইউটিলাইজ করতে পারবে, তারা এক্সপ্লয়েট করতে পারবে ভারতবর্ষের যুদ্ধে। না, ভারতবর্ষ বাইরে থেকে ঢুকে গিয়ে ডিফেন্ডার্স প্যারাডাইসটাকে দেখেছে 1971 সালে। আজকে ভারতবর্ষে তারপর বাংলাদেশের আজকের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, ফলে আজকে সেই ডিফেন্ডার্স প্যারাডাইস সেই অর্থে অন্তত ভারতবর্ষকে যদি তারা আক্রমণ করে, বাংলাদেশ সেই ডিফেন্ডার্স প্যারাডাইস হিসেবে পাকিস্তানের সামনে থাকবে না। কেন ভারতের প্রভূত অভিজ্ঞতা অলরেডি আমরা সঞ্চয় করেছি। আর একটা কথা হচ্ছে, আপনার এইখানেই তো আমি এর আগেও 2-3বার আমি বলে গেছি একই কথা, যে আজকের বাংলাদেশ হচ্ছে 1971 বা প্রায়ার টু 1971-এ যে তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল সেই অবস্থা, বা হয়তো বা তার থেকেও বেশি ভয়ঙ্কর। কেননা তখন এত ধর্মীয় উন্মাদনা বোধহয় সম্ভবত সেই সময় ছিল না, যেটা ছিল পাকিস্তান বা ভারতের মধ্যে একটা বৈরিতা। কিন্তু তার সঙ্গে এখানে যে ধর্মের যে উন্মাদনা এতটা বোধহয় সেই সময় বাংলাদেশে ছিল না, যেটা আজকের দিনে হয়েছে। ফলে আজকে ভারতবর্ষের সামনে আরও অনেক বিপদ। এখন এখানেই ঘটনা হচ্ছে, আমি এই মুহূর্তে আমাদের বিদেশ নীতি নিয়ে আমি কোনো আলোচনায় যেতে চাই না, কেননা এটা দেশের সামনে বিপদ। আমি বিদেশ নীতি নিয়ে যদি সূক্ষ্ম আলোচনা করি, তাহলে সেটা আমার মনে হয় এই মুহূর্তে বেশ কিছু প্রশ্নের জবাব দেবে, মানে বেশ কিছু প্রশ্নে তৈরি করবে। আমাদের সামনে যে বিপদ সেটাকে ডাইলিউট করবে, সেটা পেছনে চলে যাবে। তো আমার সেই জন্যে জ্যোতির মাধ্যমে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার রয়েছে তার কাছে একটাই অনুরোধ, আবেদন, যে আমরা যেন শক্ত হয়ে দাঁড়াই। কেন আমরা আগেও বলেছি যে দেশের সামনে যখন বিপদ থাকবে তখন কিন্তু আমরা এক। কেননা দেশের বিপদ মানে আমাদের বিপদ। আমার শহর যদি পড়ে, আমার দেবালয় কিন্তু বাঁচবে না। এই বিপদের ক্ষেত্রে আশঙ্কার একটা বড় কারণ হচ্ছে আমেরিকা। আমরা জানি যে পাকিস্তানকে কিভাবে আমেরিকা সাহায্য করছে। এই যে ডোনাল্ড ট্রাম্প শুল্ক যুদ্ধের হুমকি দিয়ে বা ভয় দেখিয়ে তিনি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছিলেন, এটা ক্লেম করেছেন একবার না একাধিকবার, 33 বার এখনো অবধি প্রায় 33 টাইমস, যেটা মানে বলছেন পার্থবাবু। এবং তারপর পাকিস্তানকে যেভাবে ছাড় দেওয়া, ভারতের উপর শুল্ক চাপানো, এই যে জায়গাটা থেকে দাঁড়িয়ে ভারত জবরদস্তভাবে এর প্রতিক্রিয়া কতটা দিতে পেরেছে, এটা একটা খুব
বড় প্রশ্ন। আমি একটু এই বিষয়ে একটি বক্তব্যকে নেব। মোদিজি যে মানে এই যে ট্যারিফ যুদ্ধ, এই ট্যারিফ যুদ্ধের ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্টর হয়েছে। পাকিস্তান সেই বলে বলিয়া নয়, ফস করে বলে দিচ্ছে এবার পূর্ব দিক থেকে আক্রমণ হবে। এই যে একটা অ্যাক্সেস তৈরি করে দিয়েছে, মানে করা হয়েছে, এই যে করছে, এটাকে যেটা পার্থক্য বলুন, ভারত কতটা জোরালোভাবে এটার মোকাবিলা করতে পারবে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন। আমি একটু বাইটটা একটু শুনে মানে আসছি। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। किसानों की आय बढ़ाना, खेती पर खर्च कम करना, आय के नए स्रोत बनाना, इन लक्ष्यों पर हम लगातार काम कर रहे हैं। ভারত বিদেশ মন্ত্রক বা হয়েছে যে সরাসরিভাবে ট্রাম্প বা এই শুল্ক যদি আপনি কি দিলেন, আমরা কি পেলাম, বা 3 দিনের এই যুদ্ধ কেনই বা থেমে গেল, যেখানে পাকিস্তান যে কিছু এখনো যুদ্ধের ঘা তারা সামলাতে না পেরে এই পূর্ব প্রান্ত থেকে হুমকি দিচ্ছে, এটা কিন্তু খুবই গভীর তাৎপর্যপূর্ণ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার কারণ বাংলাদেশে এটি পুতুল সরকারকে বসিয়ে রেখে দিয়েছে, এটা এখন গোটা বিশ্ব বুঝতে পারছে। ফলে পূর্ব পশ্চিম সমস্ত প্রান্তে এই হুমকির মধ্যে আজকে ভারতকে থাকতে কেন হবে, এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা টপিক নির্বাচন করার জন্য। ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্ভবত আমাদের এই টপিকটা মানে পাকিস্তানকে নিয়ে আলোচনা করা আমাদের মানে ভারতীয় সংবাদ মাধ্যম বা বাংলা সংবাদ মাধ্যমের আমার মনে হয় না দিস ইজ দ্য রাইট টাইম। তার কারণ হচ্ছে পাকিস্তান এমন একটা দেশ যে দেশ সন্ত্রাসবাদীদের সরাসরিভাবে মদত দেয়, সেটা আমরা দেখতে পেয়েছি। তাদের এই যখন ভারতবর্ষ 100 কিলোমিটারের ভিতরে ঢুকে, এটা আগের ভারতবর্ষ নয় যে ভারতবর্ষের সেনার মুন্ডু কেটে নিয়ে চলে যাবে আর আমরা চিঠি পাঠাতে থাকবো, এই ভারতবর্ষ নয়, এটা মোদিজির ভারতবর্ষ। এখানে 100 কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি রাস্তায় আমরা গুড়ি দিয়েছি এবং দিচ্ছি। অপারেশন সিন্দুর ইজ স্টিল ওয়ান। ঘটনা হচ্ছে সেই তারপরে দেখলাম সেই মৃতদেহ নিয়ে, সেই জঙ্গির মৃতদেহ নিয়ে আসিম মুনির, যিনি পাকিস্তানের সেনাপ্রধান, তিনি তার শেষকৃত্যে অ্যাটেন্ড করছেন। তো এর থেকে পরিষ্কার যে পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং সেই রাষ্ট্রকে যে আমরা দুর্মুষ করে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি, এর আগে কিন্তু কোনোদিন হয়নি। প্রথমে এই সার্জিক্যাল স্ট্রাইক, পাকিস্তানের ভিতরে ঢুকে মারা, তারপরে হচ্ছে আপনার এয়ার স্ট্রাইক, আর এটা হচ্ছে আপনার অপারেশন সিন্দুর। আমরা ভারতবর্ষ বারবার করে প্রমাণ করে দিয়েছি যে ভারতবর্ষ সম্ভবত তৃতীয় রাষ্ট্র যেখানে প্রমাণ করে দিয়েছে যদি ভারতবর্ষের সার্বভৌমত্বের পরে আঘাত আসে তাহলে কিন্তু এটা 14 সালের আগের ভারতবর্ষ নয়, আমরা ভিতরে ঢুকে মারব এবং এটা আমরা প্রমাণ করে দিয়েছি। বাংলাদেশ থেকে যে থ্রেটটা আসছে বারবার করে, যদি তারা মনে করে যে ভারতবর্ষের নীরবতা, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষ যে বহুত্ববাদকে ধারণ করে তার যে সহনশীলতা, এইটাই যদি তাদের দুর্বলতা মনে করে, ভারতবর্ষের দুর্বলতা মনে করে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তাদের বাপ পাকিস্তানকে দেখে শেখা উচিত যে ভারতবর্ষ কি করতে পারে। 71 সালে যে ভুলটা করেছিলাম সেই ভুলের আর রিপিটেশন হবে না। 71 সালে প্রায় 1 লক্ষের কাছাকাছি সৈন্য আমাদের কাছে ছিল, আমরা পারতাম কাশ্মীর প্রবলেমটাকে রিজলভ করতে, তাহলে অপারেশন সিন্দুর করতে হতো না, পেহেলগাঁও হতো না, উরি হতো না। তো সেই যেটা ভুল হয়েছে, কংগ্রেসের ভুল আমাদেরকে এখন প্রায়শ্চিত্ত করতে হচ্ছে।
ভুল করেছে কংগ্রেস, আমরা প্রায়শ্চিত্ত করছি, কিন্তু আগামী দিনে এই 93,000 সৈন্যর বিনিময়ে আমরা অনেক কিছু করতে পারতাম। আমরা সিমলা এগ্রিমেন্ট করেছি, আমরা জল দিয়েছি পাকিস্তানকে, আমরা বাংলাদেশের হিন্দুদেরকে বলেছি মুজিবুর রহমানের হাতে নিরাপত্তায় থাকবে বাংলাদেশের হিন্দুদেরকে, ইন্দিরা মুজিব চুক্তি করেছি। আমরা এটা বুঝতে পারিনি যে নেহেরু লিয়াকাত চুক্তি ফেল করেছে। নেহেরু লিয়াকাত চুক্তি 47 থেকে 51 থেকে আপনার 71 সাল পর্যন্ত ফেল করেছে। হিন্দুরা উদ্বাস্তু হয়ে এখানে কাতারে কাতারে ছোট্ট বাচ্চা নিয়ে তাদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, আমরা ফিল করিনি। তারপরেও 71 সালে কেন আমরা ইন্দিরা মুজিব চুক্তি করে হিন্দুদেরকে বিপদের মধ্যে ফেললাম? আমরা ফেলেছি, কিন্তু আমরা প্রায়শ্চিত্ত করছি। ভারতবর্ষ সিএ এর মাধ্যমে সেই হিন্দুদেরকে নাগরিকত্ব দিচ্ছে এবং দেবও, তার কারণ এটাও তাদের দেশ বলে আমরা বিশ্বাস করি। মানে সেই নাগরিকত্ব এখনো কিন্তু নিঃশর্ত নাগরিকত্ব দিকে নিঃশর্তই একদম অ্যাবসলিউট লেভেলে। সেটা তো একটা তো গেজেট বা একটা ঘোষণাপত্র বা একটা একদম গেজেট যেটা পাবলিশ হয়েছে 2024 সালে, একদম নিঃশর্ত, কিচ্ছু দরকার নেই। আপনি হিন্দু হবেন, বাংলাদেশে কবে ঢুকেছেন না ঢুকেছেন, এই দেশে প্রবেশ করেছেন, কোনো কিছু জানার 24 ঘন্টার মধ্যে নাগরিকত্ব পেয়ে যাবো না। 24 ঘন্টা নয়, মানে একটা প্রসেস থাকে তো, যেহেতু আমাদের একটা মানে এটা তো আর আফগানিস্তান নয় বা বাংলাদেশ নয় যে দুম করে যা ইচ্ছা তাই করলাম। ইউনিসের নামে যে কেসগুলো ছিল 24 ঘন্টার ভিতরে কেসগুলো হাফিস হয়ে যাবে, সেট অ্যাসাইড হয়ে যাবে, এরকম তো নয়। বা শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 350 খানার পরে মার্ডার কেস, এবং যারা মার্ডার কেস করছে, যাদের মানে যাকে কেন্দ্র করে মার্ডার কেস, সেই যিনি মারা গেছিলেন তিনিও দেখছি এখন বক্তব্য রাখছে, সেরকম দৃশ্য দেখেছি আমি। তো এটা তো ভারতবর্ষ, এটা তো প্রসিডিওর মেনটেন করে চলে। সুতরাং আমাদের দিশা স্পষ্ট, আমাদের নীতি স্পষ্ট যে আগামী দিন ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা কিছু দরকার, যে যত স্ট্যান্ড যা যেতে হয় আমরা যাব। এবং বাংলাদেশের যে হিন্দু যারা নিপীড়িত নির্যাতিত, যারা ভারতবর্ষের পার্ট ছিল, মার্শাদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের উত্তরসূরি, তাদের জন্য আমরা রয়েছি। তাদের জন্য আমরা আমাদের শেষ বিন্দু দিয়ে হলেও আমরা রক্ষা করবো, যেমনভাবে আমরা দালাই লামাকে রক্ষা করেছি। অনেকগুলো ফ্রন্টেই লড়াই হচ্ছে এখন, কিন্তু মানে ধর নাগরিকত্ব বিরোধী শক্তি বারবার করে এলো, আজকে সংসদ থেকে শুরু করে সব জায়গাতেই প্রশ্ন আসছে। রাহুল গান্ধী বলছেন 50% যদি সাহস ইন্দিরা গান্ধীর মতো যদি নরেন্দ্র মোদী থাকে, তাহলে অন্তত এইটুকু বলুন যে ডোনাল্ড ট্রাম্পকে তার তিরস্কার করা উচিত। তিনি বারবার যেহেতু ক্লেম করছেন যে ভারত পাকিস্তান হচ্ছে তথা, এবং 50% শুল্ক চাপিয়ে দেওয়াটা নিশ্চয়ই আমেরিকার প্রতি ভারতের কারোরই এতে মানে সমর্থন থাকবে না। কারোরই আমেরিকার এই সিদ্ধান্তকে একটা উদ্ভট এক ধরনের একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত যে ভারতেরই ক্ষতি হবে, আমেরিকার যে একটা যে এক্সপ্যানশনিজম, তার যে ইম্পেরিয়ালিস্টিক যে আউটলুক, সেটাকে ভারত চিরকালই অনেক মানুষ করে, তারই একটা প্রতিফলন। কিন্তু রাহুল গান্ধী বা এর ধরনের কথা বলছেন কেন, যেখানে বিজেপি বারবার বলছে যে 140 কোটি যারা সিংহভাগ, যারা কৃষক, যারা পশুপালক, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং মৎস্যজীবী, তাদের স্বার্থকে অগ্রাধিকারের কথা বলছে। এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, যেটাকে তো আমরা মানে সকলে মানে স্বাগত জানানো উচিত। আমরা তো সেগুলো বা উনি তো সেগুলো অগ্রাধিকার না দেবার কথা কি বলেছেন? আমি তো শুনিনি অন্তত, যদি কোথাও বলে থাকে দেখাবেন। যাই হোক, আমি জাতীয় ঐক্যের একটা পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করছিলাম এই বিপদের দিনে, তো জ্যোতি যখন রাখেনি তখন আমারও আর দায়বদ্ধতা নেই। এখন প্রথম কথা হচ্ছে যে ঘুষকে মারা রমনার ময়দানটা কিন্তু সেই সময় পূর্ব পাকিস্তানে ঢাকায় অবস্থিত ছিল। রমনার ময়দানটা কিন্তু পশ্চিমবাংলার কোনো মাঠ বা দিল্লির কোনো রামলীলা ময়দান নয়। তো সেইখানে 93,000 সৈন্য আত্মসমর্পণ করেছিল। এবং পৃথিবীর যুদ্ধের ইতিহাস বলে যে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর সেই যুদ্ধটাই একমাত্র যুদ্ধ যেখানে এতখানি একটা ডিসাইসিভ একটা রেজাল্ট পাওয়া গেছিল। পৃথিবীর কোনো যুদ্ধে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর এই রকম সর্বাঙ্গীন রেজাল্ট পাওয়া যায়নি, যে একটা দেশ আত্মসমর্পণ করলো। বিজেপি বারবার বলে 93,000কে বিনিময়ে মুক্তি তখনই দেব যদি কাশ্মীরকে যে অংশ আমাদের ওটা ফেরত, সেটা কেন করা গেল না? আসছি আমি, আইএফএসএল ফাইনাল খেলতে নেবে, খেলার পর যদি বলে আমি এবার রোভার্স কাপটাও আমাকে দিতে হবে, তো হয় না। আমি নেবেছি, আমার অপারেশন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। আপনার মনে আছে কোনোদিন কিন্তু বিজেপির কোনো নেতাই কথাটা বলেননি। নরেন্দ্র মোদী বাংলাদেশে গিয়ে লজ্জার মাথা খেয়ে একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আমি অংশ নিয়েছিলাম, তার জন্য আমি এবং বিজেপি 10,000 মানুষকে জেলে যেতে হয়েছিল। মনে আছে নিশ্চয়ই আপনার, ঘটনাটা কিন্তু সত্যি।
এবার ভাবুন যে ইন্দিরা গান্ধী সারা পৃথিবী একদিকে আর ইন্দিরা গান্ধী একদিকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে, সেই সময় নরেন্দ্র মোদী এবং বিজেপি দেখা যায় মানুষকে কেন জেলে যেতে হয়েছিল, সেই ইতিহাসটা বলবো? সেই ইতিহাসটা বলার কি সময় পাবো এখন? অত্যন্ত লজ্জার ইতিহাস। আসলে সিআইএ যেটা চেয়েছিল ওনারা সেটাই বলেছিলেন যে বাংলাদেশকে এক্ষুনি ডিক্লেয়ার করতে হবে যে আমরা তাকে এই একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলাম, যেটা সেই সময়ের রাষ্ট্রসংঘের সনদে সেটা ভারতবর্ষ করতে পারতো না। তাহলে পুরো রাষ্ট্রসংঘ ভারতবর্ষের বিরুদ্ধে যেত, সারা পৃথিবীর সবাই ভারতবর্ষের বিরুদ্ধে যেত। যাই হোক না, এরপরে আর একটা আরও আসছে, এই যে ঘুষকে মারা, আমাদের সৈন্যবাহিনীর একজনের মাথা কেটে নিয়ে চলে গেছিলো, লান্স নায়ক হেম নামটা আমি এক্স্যাক্টলি এক্ষুনি মনে করতে পারছি না। তারপর তাদের দুজনের মাথা কেটে আনা হয়েছিল। ক্রস বর্ডার অ্যাকশন সিবিএ, তখন ওটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলা হতো না। মনমোহন সিংয়ের আমলে অন্তত 3 বার হয়েছিল। এটা ডক্টর মনমোহন সিং কোনোদিন বলেননি, জাতীয় কংগ্রেসের কোনো নেতা বলেননি। এটা কে বলেছেন? লেফটেন্যান্ট জেনারেল হুদা, কর্নেল AK চক্রবর্তী এবং সেই সময়ের আর্মির যিনি চিফ বিক্রম সিং, তাঁদের বক্তব্য, আমার আপনার বক্তব্য নয়, যে ক্রস বর্ডার অ্যাকশন সেই সময়ও নেওয়া হয়েছিল, সেই সময়ও টেররিস্টদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল। আর একটা কথা, আমি বাংলাদেশের যুদ্ধের সময় নেবে আমাকে 93,000 সৈন্য যখন আমার কাছে আত্মসমর্পণ করলো একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, আমার দায়িত্ব কতখানি জানেন? সারা পৃথিবী তখন আমার দিকে তাকিয়ে যে আমি 93,000 সৈন্যকে নিয়ে কী করবো। জেনেভা কনভেনশন, ভারতবর্ষ যেন অন্যতম একটা সই করা দেশ। পৃথিবীর সামনে ভারতবর্ষ সেদিন একটা দৃষ্টান্ত রেখেছিল যে একটা দেশের সেনাবাহিনী আত্মসমর্পণ করলে তার সঙ্গে কি ব্যবহার করা হয়। সারা পৃথিবীর সামনে আজকে পৃথিবীর যে কোনো দেশে তাদের আত্মসমর্পিত সেনাবাহিনীর উপর যদি কোনো অত্যাচার হয়, তারা ভারতবর্ষের কথা বলে এই জেনেভা কনভেনশনের কথা তারা উদাহরণ হিসেবে টেনে আনতে পারে। কারণ আমরা হচ্ছে একটা পৃথিবীর সবচেয়ে পুরনো সিভিলাইজেশন, আমাদের দায়িত্বটা আলাদা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে সেই সময় আমি পিওকে নিয়ে নেবো, কাশ্মীর নিয়ে নেবো, আমি তো গেছি বাংলাদেশে স্বাধীন করতে। আমি ওই যে বললাম আইপিএল ফাইনাল খেলতে নেবে, আমি রোভার্স কাপ জেতার কথা আমি সেই দিন দুর্বৃত্ত শক্তি, ফলে এই ধরনের শক্তির সাথে যুদ্ধে আর প্রেমে যেমন সব ক্লাসিক্যাল নিয়ম চলে না, ঠিক আছে, কিন্তু আমি সেই সময় ভারতবর্ষের আর অর্থনৈতিকভাবে শক্তি ছিল না যে আর একটা যুদ্ধ করার। ঠিক যেমন প্রথম 1948 সালে এইখানে একটা প্রশ্ন, তৎকালীন এটা না একটা বড় স্বীকারোক্তি, তৎকালীন সময় অর্থনৈতিক শক্তি ছিল না, এটা ছিল না। এখন ভারত এত বৃহত্তম শক্তি, আর্থিক শক্তি, সেখানে 3 দিনের মধ্যে পাকিস্তানকে বাগে ধরে সেনাবাহিনীর বীর বিক্রম ক্ষমতাকে কেন এটা স্টপ করে দেওয়া হলো, যেখানে এবং ডোনাল্ড ট্রাম্প, এইখানে কিন্তু বিজেপি কিন্তু সুজিত বাবু আজ অব্দি ভারতবর্ষের সেনাবাহিনীর কোনো অফিসারকে বলতে শুনেছেন দেশে নয় বিদেশে গিয়ে যে সরকারের নির্দেশ মানতে গিয়ে আমাদের ক্ষতি হয়েছে? না, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম যে সরকার আমাদের যেভাবে হাত পা বেঁধে দিয়েছিল আমরা তার জন্য আমাদের ক্ষতি হয়েছে। এক্স্যাক্টলি, এইটা তো ভারতবর্ষী যারা স্বাধীনতা প্রিয় একটা মহান সিভিলাইজেশনের উত্তরসূরি হিসাবে তাদের তো এটা খারাপ লাগবেই। প্রত্যেক ভারতবাসীর কাছে প্রশ্নটা থেকেই যাচ্ছে। হঠাৎ 5টার সময় আমার দেশ ঘোষণা করলো, 3:30টার সময় ট্রাম্প ঘোষণা করে দিয়েছে। সংক্ষেপে আমি একটু যাব সলেমানের কাছে। না, মুম্বাই হামলার পর তৎকালীন যে আপনার এয়ারফোর্সের প্রধান, তিনি বই লিখেছেন, সেই বইটা আমি আপনাকে পাঠাবো, বইটার PDF কপি। সেই PDF কপিতে আমি পড়ে দেখেছি যে তখন বায়ুসেনা প্রধান প্রস্তুত ছিল যে আমরা পাকিস্তানকে অ্যাটাক করব। কংগ্রেস মণিশঙ্কর আয়ার, তাদের তো আমি বলছি মণিশঙ্কর আয়ারের বলুন বা পাকিস্তান প্রীতির কথা বলছে, মণিশঙ্কর আয়ারের সরকারের অংশ ছিল না তো। পাকিস্তান প্রীতি তো একাধিক স্টেটমেন্ট আছে, আবার পাকিস্তানে সেই জায়গায় দাঁড়িয়ে তো সেই সময় হাত পা এরকম ভাবে বেঁধে রেখে দিয়েছিল এই কংগ্রেস। কি বলেছিল যে না অ্যাটাক করতে পারবে না, আর এটা মোদিজির গভর্নমেন্ট, আমরা 100 কিলোমিটার ভিতরে ঢুকবো, মারবো, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুল বাঁচবো না। একদম এইটাই, আমরা কিন্তু বায়ুসেনা প্রধানের হাত এরকম ভাবে বেঁধে রাখি। সেই বায়ুসেনা প্রধানকে একটাই কথা জিজ্ঞেস করেছিলেন ডক্টর মনমোহন সিং, যে আজকে যদি ওই বাড়িটার উপরে বোম ফেলা হয় রেজাল্টটা কি হবে?
বলে মুশকিলটা হচ্ছে আজকে সেইখানে একটা এই কদিনের মধ্যে ওর ওখানে একটা মাদ্রাসা চালু করে দিয়েছে, সেখানে বাচ্চারা পড়ছে। আজকে যদি আমরা বোমটা ফেলি কিছু শিশু মারা যাবে, কিন্তু আমরা বলতে পারবো যে আমরা একটা জবাব দিয়েছি। তখন মনমোহন সিং একটাই প্রশ্ন বলেছিল, সারা পৃথিবীর সামনে আমাকে কি জবাবটা দিতে হবে, তুমি সেই দায়িত্বটা নেবে তো? পাকিস্তান পাকিস্তানের সঙ্গে এই ভাষা বোঝে? একটা কথা, পাকিস্তান যে ভাষা বোঝে, আরেকটা কথা, পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষার উচিত জবাব দিতে হবে। পাঠানকোটে যখন ঘটনাটা ঘটলো, 14 সালে পাঠানকোটে যখন ঘটনাটা ঘটলো, তারা যখন অতটা সাকসেসফুল হলো না, আইএসআই ভারত পাকিস্তানের চেয়েও যারা ভয়ঙ্কর আইএসআই ব্যান ভারতবর্ষ, তারা মোদী সরকারের কাছে একটা আবেদন করলো যে আমরা তোমাদের পাঠানকোটটা একটু ঘুরে দেখবো, তোমাদের আর্মির সেট আপগুলো কীরমভাবে তোমরা করো একটু দেখবো। এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী সরকার আইএসআইকে পাঠানকোটের সেনা ছাউনি ঘুরে দেখাবার অনুমতি দিল। সেই সেনা ছাউনি এঁকে নিয়ে গিয়ে তারা উড়িতে অ্যাটাক করলো। ব্যাস, আর এখন তো পুরো ইউনুস এর থেকে বড় আইএসআই এর দালালি আর কেউ করেছে? আর কোনো ইউনুস আরো গোটা বাংলাদেশ এবং আইএসআই কে বরিশালের ক্যান্টনমেন্ট, ইউনিস আরে ওই একই গোত্রে আপনি আমি রাখতে একটু পারেন। আসবো। সোলেমান হোসেন রয়েছে বাংলাদেশ থেকে। সোলেমান, তোমার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, ভার্চুয়ালি তোমার সাথে দেখা হচ্ছে। 1 বছরের পূর্ণ হলো মানে ইউনুস সাহেবের এবং তোমাদের পরাজয়ের এবং একটা বড় রকমের একটা আঘাতের 1 বছর অলসো। পূর্ব প্রান্ত থেকে এরপর আক্রমণ হতে পারে পাকিস্তানের যে সেনাবাহিনী, তার মুখপাত্র এটা বলেছেন। পূর্ব প্রান্ত মানে আমরা জানি এটা বাংলাদেশ থেকেই মিন করা হচ্ছে। ভারতের ভেতরে ঢুকে গিয়ে আক্রমণ করব যদি সেরকম পরিস্থিতি উদ্ভূত হয়। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, মানে আজকে কি বাংলাদেশের বিদেশ নীতি থেকে শুরু করেই সবটা কে ঠিক করছে? ইউনুস সাহেব বা তৌহিদ হোসেন, নাকি কেয়ালে বাংলাদেশের সংসদ তো এখন নেই, নাকি পাকিস্তান, নাকি আমেরিকা, কে ঠিক করছে? জি, ধন্যবাদ আমাকে আর প্লাসে সংযুক্ত করার জন্য এবং সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আসলে আপনারা জেনে থাকবেন যে ডক্টর ইউনুস যখন 8 তারিখে বাংলাদেশে আসে, তখন ভারতকে একটি দিয়ে কথা বলেছিল যে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলবো, আমরা যে আমাদের চিকেন নেক আছে সেটা খেয়ে দেব, এরকম মূলক কথা বলেছিল। আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রেখে যাতে দেশের উন্নয়ন করা যায় সেই কাজটি করার জন্য। আর এটাই হচ্ছে পাকিস্তানি প্রেমী যারা ছিল, যারা হচ্ছে 71-এর পরাজিত শক্তি ছিল জামাত এবং তার সংগঠন সহ, তাদেরকে সাথে নিয়ে আইএস এই আমাদের আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য যে যা করা দরকার সবই করেছে। তো সেই সময় থেকে ইউনুস গং যারা আছে, ইউনুসের নেতৃবৃন্দ সহ যারা দেশকে ভালো না বেসে পাকিস্তানের দিকে যারা ঝুঁকছে, অর্থের দিকে যারা ঝুঁকছে, তারা অর্থের দিকে ঝুঁকে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য আগে থেকেই তারা পায়তারা করেছে। সেই পায়তারার ফলশ্রুতিতে শেখ হাসিনার পতন হয়েছে, এটা সত্যি কথা। তো আমরা সর্বোপরি সবসময় চেয়েছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা দেশকে উন্নয়ন করার জন্য। তো পরবর্তীতে যেটা হয়েছে, ইউনুস সরকারের তাদের ইচ্ছা ছিল দেশকে অন্য রাষ্ট্রের একটি মুখাপেক্ষি করার জন্য, পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য, অথবা যে সকল রাষ্ট্রগুলো বাংলাদেশের তাদের স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায়, তাদের হচ্ছে বাংলাদেশে তাদের ঘাঁটি করে পার্শ্ববর্তী রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়, তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে তাদের আধিপত্য বিস্তার করতে চায়, অথবা তাদের ঘাড় মুটকে দিতে চায়, পার্শ্ববর্তী রাষ্ট্রের ঘাড় ধরে কথা বলতে চায়, সেই সকল রাষ্ট্রগুলো হিসেবে কাজ করেছে ডক্টর ইউনুস। ওকে, আমি তোমার কাছে আসছি আবারও। সোলেমান, তুমি একটু শুনতে থাকো।
প্রত্যুত্তরে এস জয়শঙ্কর যখন ঘটনা, যখন একটা বৃহত্তর কি বাংলা স্থান কি মানে মনে হয় জাহাং বাঙালিস্তান, তার একটা ম্যাপ তিনি প্রকাশ করেছেন, এবং এই ম্যাপটা বাংলাদেশে খুব বিভিন্ন সময় সময় চাওয়া রয়েছে, কখনো এর মাধ্যমে কখনো ওর মাধ্যমে। এই যে একটা খোয়াব ইউনুস বা অনেকে এই খোয়াবটা দেখেন, তুমি এটা আগের দিনও এইটা নিয়ে হয়েছিল। এই ঘটনা যখন এই স্টেটমেন্টের পরে এস জয়শঙ্কর বলেছেন এই ভারত গভীর পর্যবেক্ষণ করছে। তো এই গভীর পর্যবেক্ষণের মানেটা কি? মানে পর্যবেক্ষণ কি করেই যাবে ভারত, নাকি এর একটা ওই যেটা বাংলাদেশে মানে কলকাতা গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় যে স্লোগানটা এখন অন্যরকম ফর্মে আছে, অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান, মানে পর্যবেক্ষণ অনলি পর্যবেক্ষণ, না অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান? না, পর্যবেক্ষণ সেটা হয়তো গভীর পর্যবেক্ষণ বলে যে গভীর পর্যবেক্ষণ এবং অতি গভীর পর্যবেক্ষণ সেটা বুঝতে পেরেছে মেহফুজ আলম, যে কারণের জন্য পোস্টটা উইথড্র করতে বাধ্য হলো। যদি দম থাকতো পোস্টটা রেখে দিত ওখানে, তারপরে ভারত বুঝিয়ে দিত যে কত ধানে কত চাল। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের যদি দম থাকে পোস্টটাকে কেন ডিলিট করতে হলো, সেটা মেহফুজ আলম বুঝেছে, তাদের একাধিক উপদেষ্টারা বুঝেছে। পরবর্তীকালে তাদের যে তথ্য উপদেষ্টা তিনিও স্টেটমেন্ট দিয়েছেন যে এরকমভাবে দায়িত্বজ্ঞানহীন স্টেটমেন্ট দেওয়া ঠিক হচ্ছে না, বাংলাদেশকে যুদ্ধের সম্মুখে দাঁড় করানো হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা জানে যে ভারতবর্ষ কি করতে পারে, তারা জানে যে মোদি কি করতে পারে। এই জন্যে ভয় পেয়ে তাদের এই যে স্টেটমেন্টগুলো, যে আমাদেরকে যুদ্ধের সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ মোদি যে 100 কিলোমিটারের ভিতরে ঢুকে যে মারতে পারে, সেটা কিন্তু তাদের মনে রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল এই সময়টায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা বার্তা যে সোজা নেই। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেটা সামগ্রিকভাবে ইউনূস সরকার যেটা করেছে, দেশকে তাদের যে সার্বভৌমত্ব, তাদের যে অখণ্ডতা, সেই অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আজকে তাদের যে নিউ মুরিন ইন্টারন্যাশনাল টার্মিনাল চট্টগ্রামের, সেটা ইউএস নেভিকে দেওয়া হয়েছে। ইউএস নেভি সেখানে এক্সারসাইজ করছে। একটা বৈদেশিক রাষ্ট্রের নেভি তারা গিয়ে অন্য দেশে এক্সারসাইজ করছে, এটা কিন্তু মানে জয়েন্ট এক্সারসাইজ নয়, নিজেদের মানে একদম ইউনিল্যাটারাল এক্সারসাইজ যেটা বলে সেটা করছে, এবং বাংলাদেশ সরকার সেটা অ্যালাউ করছে। মানে ইউনূস গ্যাং সেটাকে সরাসরি অ্যালাউ করছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দুদিন আগে এনসিপির 5 জন সদস্য, এই যে ইউনূস গ্যাংয়ের যে 5 জন সদস্য, তারা পিটার হাস তৎকালীন হচ্ছে ইউএস অ্যাম্বাসেডর, তার সঙ্গে গিয়ে মিটিং করেছে। কিন্তু এটার সত্যতা যদি সত্যতা অস্বীকার করতে হয়, তাহলে ওই 5 জনের বিরুদ্ধে এনসিপির তরফ থেকে, মানে নাহিদ ইসলাম এবং আরেকজন যিনি রয়েছেন, তাদের এই নাহিদ ছিল না, মানে নাহিদ ইসলাম তাদের বিরুদ্ধে কেন, ওই সার্জিস আলম ছিল, তারপর তানজিম যারা ছিল, হ্যাঁ, এই 5 জনের বিরুদ্ধে তাহলে শোকজ নোটিশ ধরাতে হলো কেন? বিশেষ করে যেদিন জুলাই প্রকাশ হচ্ছে সেদিন তার মানে তাদের রাজনৈতিক প্রভু এখানে এসেছেন, সেই প্রভু চরণ ধৌত করার জন্য উনি চলে গেছেন ওখানে 5 জন। যে রাজনৈতিক প্রভুকে যদি আমি সন্তুষ্ট করতে না পারি, তাহলে তো আমার গদি টিকবে না, আমাদের এই যে দিল্লি না ঢাকা আর চলবে না। তো সুতরাং রাজনৈতিক প্রভুকে সন্তুষ্ট করতে হবে। এবং এই পিটার হাস হচ্ছে সেই পিটার হাস যাদের একটা আপনার লিভাইস কোম্পানি আছে। লিভাইস কোম্পানি মানে হচ্ছে গার্মেন্টস কোম্পানি। এই গার্মেন্টস কোম্পানিটা 5ই আগস্টের আগে শিফটিং করে ভারতবর্ষে সহ বিভিন্ন দেশে, মানে বাংলাদেশ থেকে তাদের ব্যবসাটা উঠিয়ে নেয়। তার মানে আগে থেকে জানতো যে কিছু একটা ঘটতে চলেছে বাংলাদেশে, অরাজক পরিস্থিতি, ফলে আমার ব্যবসাটাকে এখান থেকে গোটাতে হবে। তো দিস ইজ মেটিকুলাসলি ডিজাইন, সেটা তো ইউনূস সব বারবার করে বলেছে। তো তোমরা তোমাদের দেশ চালাও, আমাদের মাথা ব্যথা নেই। শেখ হাসিনাকে তোমাদের সেনাবাহিনী ভারতবর্ষের কাছে দিয়েছে, আমরা তাকে আশ্রয় দিয়েছি, যেমনভাবে দালাই লামাকে দিয়েছিলাম। কিন্তু ভারতবর্ষের দিকে যদি চোখ লাগানোর চেষ্টা করো, তাহলে কিন্তু মুশকিল আছে। এখান থেকে আসবো পার্থবাবু আপনার কাছে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তার কারণ হচ্ছে বাংলাদেশে শুল্ক ছাড় পেয়েছে ইউনূস সাহেবের, অন্তত তিনি মানে তার একদিক থেকে মনে হচ্ছে যে এটা একটা তার জয়, যে পাকিস্তানও ছাড় পেয়েছে, দিতে হবে, আমেরিকাকে কিছু না দিলে সে ছাড় দেবে না। তো ভারত শুধু ওই যুদ্ধের ব্যাপারে ট্রাম্প আর কি বারবার বলছে আমি মধ্যস্থতা করে থামিয়ে দিয়েছি, মানে এটা পাকিস্তানের উদ্দেশ্যেও যেরকম মানে এটা সত্য, ভারত কেন এরকম একটা জায়গা থেকে, তো এই বিজেপির রাজত্বকালে তো একটা অন্তত জায়গায় গিয়ে ভারতের আর্থিক শক্তি বা গেছে,
যে ট্রাম্প 50% শুল্ক বসালো, তাতে ভারতের অর্থনীতির ব্যাপক ধস নেমে যাবে, সে পরিস্থিতিই আজকে আর নেই। এটা তো একটা বড় ঘটনা। আমি একটা মানে এই প্রশ্নটা আপনি একটু হোল্ড করুন। আমি যাব হচ্ছে দুজন আমাদের সঙ্গে জনমতে যোগদান করেছেন। সুজয় নীল, দক্ষিণ 24 পরগনা, বলুন। সুজয় নীল, দক্ষিণ 24 পরগনা। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দাদা। হ্যাঁ আমার বক্তব্য যে দেখুন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হ্যাঁ একটু সাউন্ডটা, হ্যাঁ বলুন। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তার আগে হিটলার এক একটা করে দেশ দখল করে নিচ্ছিল, এবং নিতে নিতে এমন একটা জায়গায় ওনার লোকটা পৌঁছে গেল, রাশিয়া আমেরিকা দুটোকে অ্যাটাক করে দিল, যার জন্যে আবার সেই হিটলার গুটিয়ে গেল। আজকে পাকিস্তান আর বাংলাদেশ যদি ব্যবহার করে পাকিস্তান, তাহলে বাংলাদেশের অবস্থা এমনই হবে, সেটা আর বাংলাদেশ বলে কোনো দেশই থাকবে না, এটা আমরা জানি। আর এর কারণ আমেরিকা থেকে করাচ্ছে, কেননা আমেরিকা এতই চাপ দিচ্ছে, ভারতের মাথা নিচু হচ্ছে না। এই মুহূর্তে পাকিস্তানকে মানে লেজে খেলাচ্ছে যে ভারতকে একটুখানি হুমকি দাও, যাতে ভারত চাপে পড়ে আমার কাছে আসে। এটাই ডোনাল্ড ট্রাম্প চাইছে, যেন ভারত আমাকে ফোন করে, ভারত আমার কাছে আসে। ধন্যবাদ সুজয় নীল, আপনি শুনতে থাকুন। সুন্দর একটা, আপনি যে ভাবছেন, দেখছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে। আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে জনমতে, কে বলছেন? দিলীপ কুমার হালদার, সোনারপুর থেকে। বলুন দিলীপ বাবু। আমি দেখছি যে ওই আমেরিকা যে হুমকি দিচ্ছে, সব ফালতু হয়েছে, ওসব কথা কান না দিয়ে ইন্ডিয়া তার নিজের মানে দিকে চলুক। পাকিস্তান বা ওই বাংলাদেশ কি করছে ওসব দেখা দরকার নেই। আচ্ছা, ধন্যবাদ। পার্থবাবু। মনে আছে নিশ্চয়ই ইন্দিরা গান্ধীকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি কোন দিকে হেরে, তো উনি একটাই কথা এরমভাবে দেখিয়ে বলেছেন, উই স্ট্যান্ড আফটার। তো সেটাই ভারতবর্ষের প্রথম থেকে, ভারতবর্ষ তো স্বাধীনতার পরে অত্যন্ত দুর্বল অবস্থানে ছিল, যা তারপর সে শক্তি সঞ্চয় করতে করতে বিশেষ করে গত 50 বছরে তার যে অর্থনৈতিক অগ্রগতি হয়ে আজকে সেখানে যে এসছে, সে সারা পৃথিবীকে সে আজকে চ্যালেঞ্জ জানাতে পারে। এখানে একটা প্রশ্ন, এই যে আমেরিকার এত উপস্থিতি আমাদের চারপাশে, সামরিক উপস্থিতি, আপনার নিশ্চয়ই মনে আছে 70 এবং 80-র দশকে ভারতবর্ষের দক্ষিণ উপকূলের চারপাশে শ্রীলঙ্কাকে কেন্দ্র করে আমেরিকার বিশাল উপস্থিতি। ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স গেছিল, ভারত শ্রীলঙ্কার শান্তি চুক্তি আমরা অত অবধি জানি। ভারতবর্ষের বেশ কিছু সেনা মারা গেছিল, প্রভাকরণ, হ্যান ত্যান, এত অবধি। যেটা জানি না সেটা হচ্ছে সেই চুক্তির অ্যানেক্সার 2H, সেই চুক্তি অনুযায়ী আপনি নিশ্চয়ই, আপনার মনে আছে, আপনি শুনতেন তখন রেডিও সিলন, ভয়েস অফ আমেরিকা ওই রেডিও সিলনের মাধ্যমে এখানে অনুষ্ঠান শুরু করলো। ওই চুক্তিতে লেখা হলো যে ভয়েস অফ আমেরিকায় অনুষ্ঠান বন্ধ করতে হবে তোমার। ভয়েস অফ আমেরিকাকে ভারতবর্ষ ঘাড় ধরে বললো তুমি আমেরিকা থেকে করবে, আমার দেশের আশেপাশে করবে না। আমেরিকার নেভি ভারতবর্ষ অনুমতি না দিলে শ্রীলঙ্কার কোনো পোর্টে ঢুকে সে মাল নামাতে পারবে না, তেল নিতে পারবে না, অস্ত্রশস্ত্র সমেত আমেরিকার কোনো নেভি জাহাজ ঢুকতে পারবে না উইদাউট দি প্রায়ার পারমিশন অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। আমেরিকান এয়ারফোর্সের কোনো প্লেন ক্যানট ল্যান্ড ইন এনি পার্ট অফ শ্রীলঙ্কা উইদাউট প্রায়ার পারমিশন অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এইগুলো তো করেছিল, 20 বছর সেখানে আমেরিকা ঢুকতে পারেনি, আজকে আবার ঢুকছে। আমাদের করতে হবে, সেই কিসাম খোবরাগাড়ে বলে একজন ভারতীয় অফিসারকে অ্যারেস্ট করেছিল, মনে আছে? ভারতবর্ষে দিল্লিতে আমেরিকার যে রাষ্ট্রদূতের যে ভবন ছিল, বুলডোজার দিয়ে তার সামনে সমস্ত বাধাকে ভেঙে দেওয়া হলো। ভারতবর্ষ বলল পৃথিবীর যে কেউ এসে আমেরিকার দূতাবাসে এখন আক্রমণ করুক, আমাদের কোনো দায়িত্ব নেই। দিস ইজ কল্ড ডিসিশন মেকিং। এই সাহস ভারতবর্ষকে দেখাতে হবে। একটা লোক 33 বার মিথ্যা বলে গেছে, আমি দাঁড়িয়ে বলবো না যে ইউ আর এ লায়ার? ইন্দিরা গান্ধী বলেছিল। সেই জন্য তো বলছি যে 50% সাহস যদি তার মতো তাকে দাঁড়িয়ে বলুক যে তুমি মিথ্যা কথা বলছো। আর কিরম চালাক দেখুন, 50% মোটে করেছে কিসের ওপর? টেক্সটাইল
জেমস জুয়েলারি, ফুটওয়্যার, লেদার, মেরিন প্রোডাক্টস। বাদ দিয়েছে কোনগুলো জানেন? ফার্মাসিউটিক্যালস। মাইন্ড দ্যাট, ভারতবর্ষ পৃথিবীর 1 নম্বর দেশ ফার্মাসিউটিক্যালসে গত 30-40 বছর ধরে, পেটেন্ট প্রোডাক্টকে ভরসা করে। পেট্রোলিয়াম প্রোডাক্টস, ইলেকট্রনিক্স আর স্মার্টফোনস, যেখানে আমেরিকার অর্থনীতির স্বার্থ রয়েছে, সেখানে 50% বসায়নি। মানে জেমস জুয়েলারির এইটা ঘটনা বাংলা বা গুজরাট দুটোর উপরই একটা এফেক্ট পড়বে, কিছু মানে এফেক্টও তৈরি হচ্ছে। হ্যাঁ, জাস্ট আমি রাজনীতির বাইরের কথা বলছি, এর ঘটনার অর্থনৈতিক প্রভাবটা নিয়ে আমাদের এবার একটু চিন্তা করা উচিত। আমরা 6.5% জিডিপি গ্রোথের কথা বলছি, এই 25% হওয়ার জন্য বলছে ওটা 6 হবে, আর বাকি 25% যেটা সম্ভবত 17 সেপ্টেম্বর থেকে হবে, 27 অগাস্ট থেকে হবে, আর যে মালগুলো অলরেডি বেরিয়ে গেছে আমেরিকায় যাবার জন্যে, সেগুলো 17 সেপ্টেম্বরের আগে যদি পৌঁছে যায় তাহলে হবে না, তারপর পৌঁছলে হবে। এই ঘটনাটা 6-এরও নিচে নামিয়ে দিতে পারে ভারতবর্ষের জিডিপিকে। এইখানেই আমাদের প্রশ্ন, যে আমাদের এইখানেই কিন্তু হাতে হাত মিলিয়ে সবাইকে কাজ করতে হবে, যে ভারতবর্ষের অর্থনীতির ওপর এর প্রভাবটা যাতে খুব বেশি ঋণাত্মক না হয়, আমরা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারি, আমেরিকার সামনে দাঁড়িয়ে বলতে পারি, ঠিক যেমন ডক্টর মনমোহন সিংয়ের সময় এসে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, মিস্টার সিং, ইউ আর দি প্রাইম মিনিস্টার অফ দি এন্টায়ার ওয়ার্ল্ড, আপনি বলুন আপনি কি করে বাঁচলেন 2008-9। আমি আপনার থেকে জানতে চাই, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম which India has excelled? এক্স্যাক্টলি। আমি যদি একটা ফোন নিয়ে নিচ্ছি, মালদা থেকে রয়েছেন মনোরঞ্জন বর্মা, মালদাহ থেকে। হ্যাঁ বলুন মনোরঞ্জন বাবু। হ্যাঁ বলছি, আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। ও, আপনি টেলিভিশন সাউন্ডটা চালু করে রেখেছেন, আপনি বলে দেখো, দ্রুত বলুন, সময় নেওয়া যাবে না অতক্ষণ। না ঠিক আছে, ঘটনা হচ্ছে আমার বর্মা নয়, বর্মন। আচ্ছা বর্মন, ঠিক করে দাও পিসিআর। হ্যাঁ বলুন। হ্যাঁ, যেটা বলতে চাইছি যে এই যে আপনাদের সঞ্চালক খুব ভালো, আমি শুনি, ঠিক আছে। প্রশ্নটা একটু বলুন, আমরা আসলে এটা ডিবেট শো তো। হ্যাঁ বলুন। আমি একজন সিনিয়র সিটিজেন, ঠিক আছে। হ্যাঁ, তো আমি যেটা জানতে চাইছি যে আমাদের অ্যাকচুয়ালি এই যে এনআরসি, এনএনএ এইসব নিয়ে যে ঝামেলাগুলো হচ্ছে, এইসব বিষয় নিয়ে ব্যাপারটা স্পষ্ট তো কিছুই হচ্ছে না, কোনো সংবাদপত্র মানে মাধ্যম থেকে কিছু বুঝতে পারছি না। আমি তো রোজই এই বিষয়ে জনমতে প্রোগ্রাম করছি, তবু আপনি আপনার জ্ঞাতার্থে আপনি হোল্ডে থাকুন। আমি বলবো, যদি পিসিআর কাছে যে জিএফএক্সটা যদি থাকে, যেখানে নাগরিকত্বের প্রশ্নে তো 11টা তো মানে বলাই আছে। আপনি কি আপনি ঠিক অ্যাকচুয়ালি যেটা প্রশ্ন করতে চাইছি, যে আধার কার্ড আমি পেয়েছি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, তার যদি কোনো মূল্যই না থাকে, এটা কেন দেওয়া হয়েছিল, মানে কি কারণে? উনি একদম সঠিক প্রশ্ন করেছেন, এই জন্যই বলছি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ঠিক এই প্রশ্নটাই করেছে, যে তুমি তো গত 10 বছরে আমরা দেখেছি যে ভারতবর্ষে কেন একটাই কার্ড আছে, সেটা হচ্ছে আধার কার্ড, কেন সব কিছুর সঙ্গে তুমি আধার কার্ড লিঙ্ক করেছো। আর আজকে যখন মানুষের প্রয়োজন, মানুষ যখন রাতে ঘুমোতে পারছে না, তুমি বলছো তোমার এই আধার কার্ডে কোনো মূল্য নেই। আমার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, আমার ইনকাম ট্যাক্সের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। সিনিয়র সিটিজেন ফোন করেছেন বিষয়ে, মানুষের আতঙ্ক। আমরা প্রত্যেক দিনই এই জন্যে এই বিষয়টার মধ্যে এখন থাকছি, কিন্তু মাঝে মধ্যে অনেক সময় একটু বিষয়ান্তরেও যাওয়ার প্রয়োজন থাকে। তথাপি উনি বলেছেন এই জন্য, যদি আজকে বিষয় না, আমি একটু জ্যোতির কাছে আসবো। হ্যাঁ জ্যোতি। না, বিষয়টা হচ্ছে যে কংগ্রেস, দেখুন ঘটনা হচ্ছে যে কংগ্রেস অনেকগুলো কথা বলে গেল, যে ট্যারিফ এই হলো, সেই হলো, এই হলো। আমাদের তো ধরুন ভারতবর্ষের আজকে কথা বললাম যে অর্থনীতি 2014 সালের আগে ছিল 11তম স্থানে, আজকে সেটা 4র্থ বৃহৎ অর্থনীতির দেশ ভারতবর্ষ। 4র্থ বৃহৎ স্টক চেঞ্জ, যেখানে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে ভারতবর্ষে। 3য় বৃহৎ মোবাইল ম্যানুফ্যাকচারিং এর দেশ।
তাহলে সবচেয়ে দ্বিতীয় বৃহৎ বেকারত্ব কেন? দ্বিতীয় বৃহৎ ওটা আপনারা কংগ্রেসের প্রপাগান্ডা, ও বাহ। কিন্তু অ্যাকচুয়াল আরে অর্থে যে হয়েছে কিনা আমি আবার আপনার এটা সমালোচনা বলে নিই। NSS আপনি এটা NSS এর শোনার ধৈর্য তথ্য, রাখুন, সরকারের তথ্য। শোনার ধৈর্য রাখুন। আমাদের না, আমি সরকারের বলছি, হ্যাঁ, তথ্য। সেটা আমি বলে দিচ্ছি, কি কোনো মুশকিল? কোনো সরকারের তথ্য না, মানে? আমি বলে দিচ্ছি। যদি আপনার ভারত সেটাই সরকার হয়, যদি সরকার না হয় তাহলে কোন সরকার? পাকিস্তান? তাহলে আপনার সেটা মনে হয় পাকিস্তান সরকার, আমাদের তো মনে হয় না। আমাদের তুমি মনে তো হয় বলছো ভারত সরকারের তথ্য, তাহলে ভারত সরকারের তথ্য সরকারের হচ্ছে তথ্য এইটা। না। মুদ্রা যোজনায় প্রায় 50 কোটি লোন হয়েছে, 50 কোটি লোনের ভিতরে যদি আমি 50% লোন ধরি, তাহলে 50% 25 বাকি 50% কি হলো? 25 কোটি। কেন নিজেই বাদ দিয়ে দিচ্ছ? 25 কোটি। এবং সবথেকে বড় 50 যদি বাদ দিচ্ছ আর বাকি আপনারা মনে বলুন, দিচ্ছ না কেন? বলতে চাইছে যে অনেক ক্ষেত্রে ব্যবসা ফ্লপ করে, তো এটা তো একটা ড্যামেজ। না না, হ্যাঁ? এটা ইপিএফও 10% আরে ইপিএফও যে ডেটা, সেটা মিথ্যা কথা বলবে কংগ্রেসের আমলের মতো? কংগ্রেস মিথ্যা কথা কি বলে, করেছে? কেন জানেন কংগ্রেস না? তো মিথ্যা সোনা না। ধার দিয়েছিল, মিথ্যা না। সোনা ধার রাখতে বাধ্য হয়েছিল কংগ্রেস। না, মোটেও না, কংগ্রেস মিথ্যা সোনা কথা। ধার দিতে মিথ্যা বাধ্য কথা। হয়েছিল, এটা একদম দেশটাকে মিথ্যা বিক্রি করে দিয়েছিল মিথ্যা কংগ্রেস। কথা। কেন ইকোনমি এটা ওপেন করতে মিথ্যা বাধ্য কথা, হলো? এটা একদম মিথ্যা কেন কথা। ওপেন করতে বাধ্য হলো? ফিরিয়ে এনেছিল। একদম ইকোনমি কংগ্রেস উপরে সোনা ডাউন, ফিরিয়ে এনেছিল। নেগেটিভ গ্রোথ রেট, হিন্দু ওটা গ্রোথ করেছিল রেট, বাজপেয়ীরা। হিন্দু গ্রোথ রেট মনে আছে তো? ওটা বাজপেয়ীরা হিন্দু করেছিল। গ্রোথ রেট, কংগ্রেস ফিরিয়ে হিন্দু এনেছিল। গ্রোথ রেট, কংগ্রেস ফিরিয়ে এনেছিল। মাইনাস গ্রোথ রেটে চলতো মনমোহন সিং একটা ফিরিয়ে টাইমে পরে। এনেছিল। কি গ্রোথ রেট? Minus হিন্দু growth হিন্দু rate। গ্রোথ রেট, Minus যেটা growth কংগ্রেস rate। সরকার চালু করেছিল। হিন্দু গ্রোথ রেট মানেটা কি? তো কংগ্রেস যে তো মাইনাসে, হিন্দুর বিরুদ্ধে। মাইনাসে চালু হয়েছে রে। কংগ্রেস হিন্দু growth rate, মাইনাসে চালু কংগ্রেস তো হচ্ছে। হিন্দুর বিরুদ্ধে আজকে বলো। যদি 6.5 হিন্দুদের শত্রু বলো। হিন্দু আর growth rate হিন্দু। আরে ভাই, growth rate এর নাম মাইনাস মাইনাস বলছে বলছি, তো। আপনারা তো হিন্দুদের মান সম্মানকে ডোবানোর জন্য হিন্দু গ্রোথ রেট নাম দেওয়া হয়েছিল। কে নাম যেহেতু দিয়েছিল? মাইনাস, যেহেতু কে নাম মাইনাসে দিয়েছিল? আমরা নাম দিইনি তো। যেহেতু মাইনাসে চলছে, আমরা নাম দিইনি। সোনাটাকে তোমরা ধার নিজেদের অপমান করার জন্য সোনাটাকে নাম ধার দিয়েছো। দেওয়া হয়েছিল। আমরা দিইনি। সোনাটাকে কেন Okay. এলপিজি সিস্টেম চালু আমরা করতে হয়? দিইনি। কেন এলপিজি সিস্টেম সময় চালু করতে হয়? এখানেই আমরা শেষ করছি। টানা বিরতি ব্যতি রেখে আমাদের টানা আজকে চলো দেখতে দেখতে। আচ্ছা, আমি 10 সেকেন্ড আরেকটাই জানেন ঘটনা। এই কংগ্রেস দাঁড়ান, সবথেকে দাঁড়ান। বেশি, আচ্ছা, ঠিক মানে আছে, সবথেকে senior- বেশি senior advantage। আমি আর ছাড়ই দেবো না, অনেক ছাড় দিয়েছে। আমি বলার সময় উনি 2014 বারবার করে সালের interrupt আগে করেছেন। আমরা বলার সময় আমি বলিনি। 77% কংগ্রেস নিয়ে দেশটাকে বিক্রি করছে, বাইরে মোদি থেকে সেটাকে রিকভারি করছে। 23% নিয়ে এই করতো। কংগ্রেসের সবগুলো আজকে 15% নিয়ে তৈরি করছে। Okay, এই দশ সেকেন্ড হয়ে গেল, জায়গায় আর কি করবো? 8% করে দিয়ে ধন্যবাদ টাকায় পার্থ চলে। মুখার্জি আপনাকে, দুর্নীতি করে করে দেশটাকে পুরো ধন্যবাদ জ্যোতি চ্যাটার্জি আপনাকে, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিল, কিন্তু আজকে একটু নেটওয়ার্কে প্রবলেম হওয়াতে সোলেমান হোসেন বাংলাদেশ থেকে ছিল, ছাত্রলীগ নেতা। আজকে সোলেমান পুরোটা সময় থাকতে পারেনি, ওকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা ফোন করেছেন দেখেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।